নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেট পেপার 2 এর জন্য জিওগ্রাফি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করা যাক আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে সূর্য কিরণ কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে কোন তারিখে? তো অবশ্যই এটা সঠিক আনসার হবে 21শে জুন। 21শে জুন তারিখে কিন্তু সূর্য কিরণটা কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অপসূর অবস্থানের তারিখ কত? তো অপসূর অবস্থানের যে তারিখ সেটা হচ্ছে 4 জুলাই হলো অপসূর অবস্থান। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রত্যেক দ্রাঘিমা রেখা কত ডিগ্রি কোণে অক্ষরেখাগুলিকে ছেদ করেছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখার চেষ্টা করবেন। প্রত্যেক দ্রাঘিমা রেখা 90 ডিগ্রি কোণে অক্ষরেখাগুলিকে ছেদ করে থাকে। এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে আন্তর্জাতিক তারিখ রেখা যে মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে সেটির নাম কি? তো আন্তর্জাতিক তারিখ রেখা যে মহাসাগরের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে যে স্থানের স্থানীয় সময়কে ভারতীয় প্রমাণ সময় ধরা হয় তা হলো। তো কোন স্থানের? এটা হচ্ছে ভারতের এলাহাবাদের স্থানীয় সময়কে কিন্তু ভারতীয় প্রমাণ সময় রূপে ধরা হয়। এই কোয়েশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু আসে। এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পৃষ্ঠ তরঙ্গ নামে পরিচিত তরঙ্গটির নাম কি? আপনারা জানেন নিশ্চয়ই যে পি তরঙ্গ হচ্ছে প্রাথমিক তরঙ্গ এবং এল তরঙ্গ যেটা সেটা হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে খরগোশ ইঁদুর যে প্রকার আবহবিকার ঘটায় তা হলো। তো খরগোশ ও ইঁদুর যে প্রকার আবহবিকার ঘটাতে সাহায্য করে সেটা হচ্ছে জৈব আবহবিকার। ঠিক আছে, জৈব আবহবিকার ঘটাতে কিন্তু খরগোশ ইঁদুর এই প্রাণীগুলো সাহায্য করে থাকে। এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত হলো। তো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে হরিদ্বার পর্যন্ত হলো গঙ্গার উচ্চ গতি। ঠিক আছে, মনে রাখবেন, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা তো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। ইনসেলবার্গ শব্দটির নামকরণ কে করেন? তো ইনসেলবার্গ শব্দটি যে নামকরণ করেছিলেন ওনার নাম হচ্ছে এস পাসার্জ মানে ইনসেলবার্গ শব্দটির নামকরণ করেছিলেন। এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মরুভূমিতে টেবিল সদৃশ ভূমিরূপকে কি বলা হয়? তো মরুভূমিতে টেবিল সদৃশ যে ভূমিরূপ সেটাকে কিন্তু মেসা বলা হয়ে থাকে। এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে টেবিল ল্যান্ড নামে পরিচিত ভূমিরূপটির নাম কি? তো টেবিল ল্যান্ড নামে পরিচিত যে ভূমিরূপ সেটার নাম হচ্ছে মালভূমি। মালভূমিকে কিন্তু টেবিল ল্যান্ড বলা হয়ে থাকে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের বোর্ড এক্সাম কিংবা কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বারবার আসে। এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো অবশ্যই সেক্ষেত্রে মনে রাখার চেষ্টা করবেন, সর্দার সরোবর যে জলবিদ্যুৎ কেন্দ্রটা সেটা কিন্তু ভারতের গুজরাট রাজ্যে স্থিত রয়েছে। তারপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অপ্রচলিত শক্তির উৎপাদন বৃদ্ধিকে কি বলা হয়? যখন অপ্রচলিত শক্তির উৎপাদন বৃদ্ধি পাবে তাকে যে জিনিসের সঙ্গে তুলনা করা হয় বা যে বিপ্লবের সঙ্গে তুলনা করা হয় সেটা হচ্ছে বাদামি বিপ্লব। আমি পূর্বের ভিডিওতে আপনাদের সামনে স্বর্ণ বিপ্লব, এরকম আরও কয়েকটা নীল বিপ্লব, এরকম কয়েকটা বিপ্লবের প্রশ্ন তোমাদেরকে দিয়েছিলাম। তো আপনারা যারা এই কোয়েশ্চেনগুলো দেখেনি অবশ্যই একবার দেখে নেবেন। এবার আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সমুদ্র তরঙ্গ সৃষ্টির প্রধান কারণ কি? তো মনে রাখবেন, সমুদ্র তরঙ্গ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে সমুদ্র পৃষ্ঠের সঙ্গে বায়ুপ্রবাহের ঘর্ষণ। সমুদ্র পৃষ্ঠের সঙ্গে বায়ুপ্রবাহের ঘর্ষণের ফলেই কিন্তু কি হয়, সমুদ্র তরঙ্গ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং বিভিন্ন ধরনের এক্সামে কিন্তু এই কোয়েশ্চেনটা আসে। অবশ্যই আপনারা একটু গুরুত্ব সহকারে সেটা মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কয়লার শুষ্ক কণার জমার ফলে মানুষের কী রোগ হয়? তো কয়লা যখন শুষ্ক কণার জমার ফলে মানুষের দেহে কিসের রোগ হয়? সেটা হচ্ছে ব্ল্যাক লাং নামক একটা রোগ হয়, সেটা কিন্তু কয়লার শুষ্ক কণার জমার ফলেই কিন্তু মানবদেহে এই রোগের সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও একটু মাথায় রাখবেন।
এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মিনামাটা রোগে মানবদেহের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। তো মিনামাটা রোগের ফলস্বরূপ মানবদেহে যে রোগের সৃষ্টি হয়, মানবদেহের যে অঙ্গের ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে বিদার অগ্নুৎগমনে সৃষ্টি হওয়া মালভূমিটির নাম কি। তো বিদার অগ্নুৎগমনে যে মালভূমিটা সৃষ্টি হয় সেটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু গুরুত্ব সহকারে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভারতের উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে। তো উদীয়মান শিল্প বলা হয় সেই শিল্পকে যেটা পেট্রোরসায়ন শিল্প, অর্থাৎ পেট্রোরসায়ন শিল্পকে কিন্তু আমরা উদীয়মান শিল্প বলে থাকি। এই কোয়েশ্চেনটা কিন্তু বিভিন্ন ধরনের এক্সামে আসেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই কোয়েশ্চেনটার সঙ্গে। যারা যারা জানেন না অবশ্যই একবার জেনে নেবেন। এবার আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে জল দূষণের ফলে পশু পাখিদের মধ্যে দেখা যায় যে রোগটি, সেই রোগটির নাম কি। তো এটা দূষণ থেকে আমি দিয়েছি, এটা আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে এবং অনেকটাই ইউনিক এই কোয়েশ্চেনটা, অবশ্যই আপনারা মনে রাখার চেষ্টা করবেন। হাইপোথার্মিয়া, হাইপোথার্মিয়া যে রোগ সেটা কিন্তু জল দূষণের ফলেই হয় এবং সেটা পশু পাখিদের মধ্যে হতে দেখতে পাওয়া যায়। এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতের উকাই জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর গড়ে উঠেছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। ভারতের উকাই যে জলবিদ্যুৎ কেন্দ্রটা রয়েছে সেটা কিন্তু তাপ্তি নদীর উপর গড়ে উঠেছে। এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে জলবিদ্যুৎ পরিবেশ বান্ধব হয় একে কি বলা হয়। অর্থাৎ জলবিদ্যুৎ যখন পরিবেশ বান্ধব হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে বলবো সাদা কয়লা। ঠিক আছে, সাদা কয়লা নামে অভিহিত করা হয় জলবিদ্যুৎকে। খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটাও একটু ডিপলি মনে রাখার চেষ্টা করবেন। 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের উন্নত মানের কয়লা সঞ্চয় কোথায় দেখতে পাওয়া যায়। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। ভারতে উন্নত মানের যে কয়লা পাওয়া যায় সেটা কিন্তু পাওয়া যায় দামোদর নদীর উপত্যকায়, উন্নত মানের কয়লা দেখতে পাওয়া যায়। এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে ঘূর্ণপাতকে সচল রাখতে শক্তির যোগান আসে যেখান থেকে, তা হলো। তো ঘূর্ণপাতকে সচল রাখতে শক্তির যোগান যেখান থেকে আসবে সেটা হচ্ছে লিন তাপ ও জলীয় বাষ্প থেকে সেই শক্তির যোগানটা আসে। এবার আমরা মুভ করছি 24 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বিপর্যয় বা ডিজাস্টার শব্দটি কোন ভাষা থেকে এসেছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, আপনারা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, তো বিপর্যয় বা ডিজাস্টার যে শব্দটা সেটা কিন্তু ফরাসি শব্দ থেকে এসেছে। এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে হিট আইল্যান্ড সৃষ্টি হয় যে দূষণের কারণে, সেই দূষণটির নাম কি। তো হিট আইল্যান্ড যে দূষণের কারণে সৃষ্টি হয় সেটা হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণের কারণেই কিন্তু হিট আইল্যান্ডের সৃষ্টি হয়। এবার আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সমুদ্রের উপর দিয়ে চলা তৈলবাহী জাহাজগুলি যখন যাতায়াত করে তার ফলস্বরূপ সমুদ্রের উপরে যে তেলের আস্তরণ পড়ে তাকে কি বলে। অর্থাৎ যখন সমুদ্রের উপর দিয়ে তৈলবাহী জাহাজগুলি যাতায়াত করে তার ফলস্বরূপ যে সমুদ্রের উপরে যে তেলের আস্তরণ পড়তে দেখতে পাওয়া যায় তাকে কি বলা হয়, অয়েল প্লিক বলা হয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে উদ্ভিদজাত কোন যৌগটি ভবিষ্যতে গ্যাসোলিনের পরিবর্তে ব্যবহৃত হতে পারে। তো উদ্ভিদজাত কোন যৌগটি ভবিষ্যতে গ্যাসোলিনের পরিবর্তে ব্যবহৃত হতে পারে সেটা হচ্ছে ইথানল। ইথানল কিন্তু ভবিষ্যতে কি গ্যাসোলিনের পরিবর্তে ব্যবহৃত হতে পারে। এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সমাক্ষ রেখাগুলির মধ্যে প্রধান ও গুরুত্বপূর্ণ রেখাটির নাম কি। তো সমাক্ষ রেখাগুলির মধ্যে প্রধান ও গুরুত্বপূর্ণ রেখাটির নাম যেটা সেটা হচ্ছে নিরক্ষরেখা। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আপনারা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ক্ষয়ীভবন প্রক্রিয়ার অপর নাম কি। তো মনে রাখবেন ক্ষয়ীভবন প্রক্রিয়ার যে অপর নাম হচ্ছে সেটা হচ্ছে পর্যায়ন। পর্যায়ন হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে 0 ডিগ্রি নিরক্ষরেখায় গ্রীষ্মকালের সবচেয়ে বড় দিনের দৈর্ঘ্য কত। তো 0 ডিগ্রি নিরক্ষরেখায় গ্রীষ্মকালের সবচেয়ে বড় দিন যেটা সেটা দিনের দৈর্ঘ্য হচ্ছে 12 ঘন্টা। ঠিক, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো, অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা মনে রাখার চেষ্টা করবেন। তো এই ছিল জিওগ্রাফি টপিক থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই কোয়েশ্চেনগুলো আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি।
দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।